আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যেই বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধ শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে, সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিংয়ের মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোনো একটা বিল্ডিংয়ের ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে, তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো রাসেল ভাই, ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল। দোতলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমনভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল, যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি, ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচণ্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন।
তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তো বা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরও ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে ওই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেওয়া হয়েছিল, মানে বাতি দেওয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো, রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশেই, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, ওই খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায়, রাসেল ভাই উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেশারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো বা সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নেই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আর একজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আর একটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা যাতে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না, ওখানে দেখে যে না কিছু নাই। আলো জ্বালানোর পরে ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই।
তখন তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা 2 জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো আচ্ছা ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ, এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে। কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আর কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিংগুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন, এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়াও বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আসলে যাচ্ছি রাসেল ভাই, এই ঘটনাটা হচ্ছে রাজার হাট নামক জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা তার নামটা আসলে ছদ্মনামই ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মণি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারেনি যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবৎ তার মানে শ্বশুরবাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুরবাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুরবাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সব কিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার যে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তারা কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা টিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে,
তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটায় মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথিমধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, বলে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ, আচ্ছা, নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যে আরে ধরে এগুলিকে এখন চালায়, বলে কি না ওইটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিল, পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি, মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সব সময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঠিলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে এরকম একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো ওই শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজই এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোনো একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে এসে অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা, তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন, 1990 সাল, আসলে অনেক আগের কথা। বলে তোমরা এখানে কি করো, বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুইটা শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা। তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তার হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে আসে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। যেহেতু তার শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটার কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, হয়তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো। আশেপাশে খুঁজে পাচ্ছেন। ইভেন ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সব কিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। একদম গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই,
মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। জায়গায় বলি দেওয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভারের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল এই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, সেহেতু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই এই ঘটনাটা বেশ ছোট, মানে একদম বেশ ছোট, একদম ছোট ঘটনা। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না, আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল খুলনা থেকে। যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয়, ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। এই জন্য স্টোরিটা ছোট। স্টোরিটা একটা লাশের ঘটনা। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এইজন্য বলছিলেন যে এই ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছিল, একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি ব্রিজটা যখন উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কী ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখে সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল। তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরও বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল।
তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে, এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে, তো এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিংয়ের ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন উনি এইবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখে রাসেল ভাই কোনো ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে ওই পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে তো মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরও মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালোর দলের মানুষ আপনি, তাই কেমন আছেন আর জানতে চাইলাম না। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো ঘটনাটি নির্বাচিত হয় নাই, তাই অন্য ঘটনা পাঠালাম। এখানে আমি ইমেলটা পড়ার আগে একটু থ্যাঙ্কস দিতে চাই যে আপনার প্রথম ঘটনাটা সিলেক্টেড হয়নি, আপনি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এবং আমি বলবো যে যারা ঘটনা পাঠান কিন্তু সিলেক্টেড হয়নি বলে মন খারাপ করেছেন, প্লিজ মন খারাপ করবেন না, কারণ আপনার চাইতে হয়তো আরেকজন একটু ভালো ঘটনা, জাস্ট একটু ভালো ঘটনা পাঠিয়েছেন বলে তারটা সিলেক্টেড হয়ে গেছে। ভূতফিল্মের স্বার্থে এইটুকু মেনে নেবেন এবং পরবর্তীতে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করবেন। যাই হোক, আমি পড়ছি ঘটনাটি। তিনি তারপরে লিখছেন, যদি ঘটনাটি নির্বাচিত হয় তাহলে পড়ে শোনাবেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এটাকে ঠিক ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলা বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার। ঘটনাটা শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। খুব দুরন্ত আর ছটফটে ছিলাম আমি। একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে, আর বাড়ির উঠোন থেকে 30-40 গজ দূরেই বাঁশবাগান, আর সেখানেই আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের
অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেয়া হয়েছে। যাই হোক, খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়মটা। নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে, আর তাই আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানে লুকোবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম দুই বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক 8 থেকে 9 দিন হয়েছিল কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা, আর কোনো প্রাণী যেন ওর ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য। লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি, কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করলো। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করেই বুঝতে পারতো আমার বন্ধু, এজন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোনো এক দিক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি, কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি নিতে আসি, আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম উপভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে জ্বলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের আজান শুনতে পেলাম। কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকি দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মনি, মনি। বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য, এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে। ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম, আর শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে। তখনই আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে মাথায় ঢুকলো আমার জামাকে টান দিল। সামনে যাস নে, পুলিশ আসছে। কে বলল? তখন কেন জানি না নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো। গলাকাটা মানুষ, আগুনের ঘোড়া, লেজওয়ালা পেতনি ছাড়াও আরো অনেক কিছু। কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠল বুকের ভেতরটা। আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি, কথাটা তখনই মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই, আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম। দেখি একটা ভুতুম পেঁচার মতো পাখি, যার চোখ দুটো আগুনের মতো জল করছে, আর জ্বলন্ত আগুনের মতো দুটো টানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই, আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে আমার দিকেই আসছে। হঠাৎ সামনের দিকে কিছুর সাথে বাড়ি খেলাম, ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক। আল্লাহ আল্লাহ বলে জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, চাচা, চাচি, পাড়া প্রতিবেশী সহ 50-60 জনের মতো মানুষ আমাদের বারান্দায়। সকাল হয়ে গেছে, আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল, আর আমাকে ওই রকম রক্তাক্ত অবস্থাতেই এশার আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর কাছে জানতে পারে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখনই আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরে পড়ে থাকতে দেখে।
সেখান থেকে আমাকে বাড়িতে এনে ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করানো হয়। আর সারা রাত আম্মু আব্বু আমার পাশেই বসে থাকে। তারা দেখে আমি ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছি আর বলছি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। সকালে জ্ঞান ফিরলেই মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে। কিন্তু ওই ঘটনার পর দিনই রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার ওপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখলাম না, এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছি। কিন্তু পরী আমার সাথে কি কি করলো এবং পরী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর এবং অলৌকিক চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখব। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে শেয়ার করবো, এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে। আপুটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজব্যান্ডের ঘটনা আর কি। ওনার হাজব্যান্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে। তো ওনার দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসার, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা। মোস্ট অফ দ্য কেসেস রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে। বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বর্ণশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি। এবং তার হাজব্যান্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজব্যান্ড ছিল না। তো তাদের বাসা গোছাতে গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে। এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধই হচ্ছে না। ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো বলে যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পরের দিন সকালবেলা বলে যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে, রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে। তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের এই বাসার 5 তলাটা, মানে 6 তলাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তলাতে। তো সে খুব অবাক হয়ে যায়, তাহলে এত শব্দ টব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে। তো রাতের বেলা তিনি এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচণ্ড, জানালা দিয়ে প্রচণ্ড শব্দ। রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। সেই ঘুম আর রাত্রেবেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিনও তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তাদের ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পরে হঠাৎ করে প্রচণ্ড জোরে শব্দ। এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজব্যান্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কে আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল। হতে হতে একটা পর্যায়ে তার চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন রাত, মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা। ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজব্যান্ড আবারও নাই। তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজব্যান্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চা তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজব্যান্ড বাসায় ছিল সকালবেলা। তো ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানিয়ে, তো বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। যে কী ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন? যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়। তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে এটা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন এই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি রাসেল ভাই। ঠিক পরের দিন, সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন
এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হন। ফ্রেশ হতে যে বেরোতে যায় দেখে তার সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে যে দরজাটা লেগে গেছে আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। আর ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, আর বাসায় সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরতে এসে দরজা জোরে জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনি খুলে দেয়, বলে কে দরজা লাগাইছে বা লাগাইলো কে? তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন ঘটছে, কি কারণে ঘটছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলো ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকমভাবে তো থাকা সম্ভব নয় বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে, বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময়ে তিনি একটা কথা হচ্ছে যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন তার সাথে কি জানি সিজদা দিচ্ছে। তো আপনি যখন জামাত পড়বেন আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছিল যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম অনেক কিছু ফিল করে। তো তিনি বলল যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে। আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ, মানে তার ঘুমানোর আগে তার হাজব্যান্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বের হইতে হবে, তুমি আমাকে একটু উঠাই দিও। তো তিনি ঘুম থেকে ওঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজব্যান্ডকে জাগাই দিচ্ছিস না কেন, তোকে তো জাগাই দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা পার হয়ে 7টা বেজে গেছে, যদি তার আর ঘুমায় না। কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে সে কানে কানে শব্দটা পেয়েছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর তার হাজব্যান্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন? বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগাই দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজব্যান্ড সে রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, তখন পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিস ফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো, হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোনো একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারেন না আর কি, ভুলে গেছিল কোনোভাবে। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। তার ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ গুমুট মেরে থাকতে। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচণ্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতার শব্দ, দরজা, আমার ব্যালকনির সামনে দরজা প্রচণ্ড দরজা ধাক্কাধাক্কির শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে একটু কথা বলো। কথা বলার পর সেই ইমাম বললো যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, বলে যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো, বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি দক্ষিণ সাইডে নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে এটা ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজব্যান্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। তো শিফট করে ফেলার পর ওই বাসার দারোয়ানের তো প্রায় অনেক দিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে, তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসাবে। তো সেই সেই বুয়া তাকে বললো যে আপা আমি একটা খবর পেলাম ওই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজব্যান্ড ওয়াইফ আর তার বাচ্চা সহ উঠে আর কি। তো 15-20 দিন ছিল।
15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজব্যান্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? তো বলে যে আমার ওয়াইফকে তো আমি আগেই পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, তো আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা রাসেল ভাই। যদি আমি অনেক কিছু স্কিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না রাসেল ভাই, ট্রাস্ট মি।